স্বাধীন বাংলাদেশের ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে জাতি একাত্তরের বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। একাত্তর আর ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনের বাংলাদেশ প্রত্যাশা রাজনৈতিকদের, মানবিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র চান তরুণরা। দেড় যুগ পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি, অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৌলতদিয়ায় বাসডুবিতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার, পদ্মা পাড়ে স্বজনদের আহাজারি, এখনও কয়েকজন নিখোঁজ, চলছে অভিযান। জ্বালানির সংকট কাটেনি, সরবরাহ না থাকায় বন্ধ অধিকাংশ পাম্প, দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা, বাড়ছে ক্ষোভ। এবং জুলাই অভ্যুত্থানে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে। স্বাধীন বাংলাদেশের ৫৫তম বর্ষপূর্তি উদযাপন করছে জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করা হচ্ছে একাত্তরের বীর শহীদদের। পাকিস্তানি বাহিনীর বর্বরতার মুখে বাঙালির প্রতিরোধের সূচনার দিনে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি পতাকা ও স্বাধীন দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি। বিশেষ এই দিনটিতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথেই শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অতঃপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। শহীদদের শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হাজার বছরের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা এবং একসাগর রক্ত দিতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে হয়েছে। যে বোধ এবং চেতনা নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই হিসাব করতে গেলে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় অনেকটা গরমিল রয়েছে, কিন্তু তারপরেও অর্জন কম নয়। সর্বোপরি মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রকেই সর্বোচ্চ সদিচ্ছার পরিচয় দিতে হবে। স্বাধীনতা দিবসে জনগণের এটাই রাষ্ট্রের কাছে প্রত্যাশা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান স্বাধীনতা একাত্তরের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। তাদের মতে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন সুশাসন এবং ইতিবাচক রাজনীতি। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা উচিত বলেও মত সচেতন নাগরিকদের। ভোরের রক্তিম সূর্যই যেন বলে দেয় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের স্বাধীনতা। আর তাই ২৬শে মার্চ জাতীয় জীবনের এক গৌরবময় ঐতিহাসিক দিন, যেদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর সেই শ্রদ্ধা জানাবার কেন্দ্রবিন্দু সাভার জাতীয় স্মৃতিসৌধ। সুদীর্ঘ পতাকা এবং শহীদদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি নিয়ে রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী কলেজের আয়োজন ছিল চোখে পড়ার মতো। আমাদের মনের ভিতরে যে গভীর আবেগ, এগুলো নিয়ে এসেছি লিখে চিঠির মাধ্যমে। শহীদদের প্রতি আমাদের যে আবেগ এবং ভালোবাসা, তাই চিঠির মধ্যে আমরা তুলে ধরেছি। শ্রদ্ধা জানাবার এই মিছিলে বড়দের সঙ্গী ছিল ছোটরা, সবার পোশাকেই ছিল লাল সবুজের ছোঁয়া। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদদের আত্মত্যাগ, তার
এই ইতিহাসটা জানানোর জন্যই মেয়েকে এখানে নিয়ে আসা। গানে ও স্লোগানে স্মরণ করা হয় ৭১-এর বীর শহীদদের। আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান সচেতন নাগরিকরা। এমন একটা দেশ চাই যে দেশে জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে। আমাদের সম অধিকার যদি না আদায় হয় ভবিষ্যতে আপনারা কিন্তু আগাতে পারবেন না। অনেক হতাশার মাঝে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণকে আশার আলো হিসেবে দেখছেন অনেকেই। স্বাধীনতা যুদ্ধটা করেছিলাম যে আকাঙ্ক্ষায়, সে আকাঙ্ক্ষা দীর্ঘ 54 বছরও 55 বছরেও বাস্তবায়িত হয়নি। আমি আশা করি তারেক রহমানের হাত ধরে অন্তত আবার মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে সেই চেতনা ফিরে আসবে। বর্তমান সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলে মত দেন বিশিষ্টজনরা। বাংলাদেশের সংস্কৃতির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, এতে বলতে দ্বিধা নাই। আমরা যতখানি দেখি, আমরা কিন্তু নিজেদের সংস্কৃতি, নিজেদের কৃষ্টিকে আমরা ধরে রাখার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা খুব কম করার চেষ্টা করি। এই প্রজন্ম তো আসলে মুক্তিযুদ্ধ দেখেনি, তাদেরকে আমাদের বেশি করে জানানো দরকার। এই জন্যই গবেষণা দরকার, সাহিত্য সংস্কৃতির চর্চা আরও বেশি হওয়া দরকার। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। স্বাধীনতা মানে শুধুমাত্র লাল সবুজের স্বাধীন পতাকা নয়। স্বাধীনতা মানে রাষ্ট্রের মালিক জনগণের চিন্তা, কর্ম, ধর্ম, সর্বোপরি রাজনীতি করার স্বাধীনতা। মব কালচার ও ট্যাগিংয়ের দৌরাত্মে জনজীবনে যখন নাবিশ্বাস, তখন সচেতন নাগরিকরা বলছেন আশার আলো হয়ে দেখা দিয়েছে নতুন নির্বাচিত সরকার, যার হাত ধরে সম্ভব হতে পারে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। আর এজন্য প্রয়োজন বিভেদের পরিবর্তে ঐক্যের রাজনীতি। আর এসব প্রত্যাশার কথাই জানান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা প্রতিটি সচেতন মানুষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার। অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক নেতারা। ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। অবশ্য জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘাতে উত্তেজনা ছড়ায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর দেশে ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সামনে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আক্ষেপ, ৫৫ বছরেও সাবালকত্ব অর্জন করতে পারেনি দেশ। তবে বহুদিন পর হলেও গণতান্ত্রিক ও প্রগতিশীল কাঠামো তৈরির একটি সুযোগ হয়েছে। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশ আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনকালে সংঘাতে জড়ান এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ হামলা নব্য ফ্যাসিবাদেরই উদাহরণ, যা ৭১-এর চেতনার পরিপন্থী। জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু থমকে যায়নি স্বাধীনতা যুদ্ধের গাথা। নতুন প্রজন্মের হৃদয়েও বিশাল অংশ জুড়ে সেই রক্তঝরা ইতিহাস। সেই ইতিহাসকে বুকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বর্তমান সরকারের কাছে তরুণদের দাবি, খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করে সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। মহান স্বাধীনতা দিবসের আলোকোজ্জ্বল ভোর, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল।
শুধু আনুষ্ঠানিকতা নয়, দিনটি যেন এক আবেগের নাম। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা, কণ্ঠে দেশাত্মবোধক গান। তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি তার তাৎপর্য, তার মহত্ব, তার গাম্ভীর্য, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তরুণ প্রজন্মকে অবশ্যই এই এলাকায় আসা উচিত। বাংলাদেশে যে স্বাধীনতা আমরা চাই, সেই স্বাধীনতা পেতে গেলে আমাদের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে স্বাধীনতার গল্প। তাই তো জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশাও অনেক। অব্যবস্থাপনায় দেশ আসলে ভরে গেছে, তো তার কাছে আমরা চাইবো এই জিনিসগুলি তিনি যেন ঠিকঠাক করে দেন। নিজের উদ্যোগে কিছু করতে চাচ্ছে, তাদের যদি সরকার সাহায্য না করে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো অবনতি হতে থাকবে। শুধু একটি দিবস নয়, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। পেছনে যেই দৃশ্যটি দেখছেন তা শুধু একটি উদযাপন নয়, এটি একটি জাতির গর্ব, একটি ইতিহাসের স্মরণ। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক অনুভূতি। নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে পড়ছে সেই স্বাধীনতার গল্প, যেখানে আছে সাহস, ত্যাগ আর ভালোবাসা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। দেড় যুগ পর আবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয়েছে দেশের প্রতিরক্ষার সক্ষমতা। এবারের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ রচিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতা। এর পরের বছর থেকেই রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বাঙালি জাতির মুক্তির এই দিনটি। উদযাপনের আয়োজনে ১৯৭২ সাল থেকে চালু হয় কুচকাওয়াজ, যা ২০০৯ সাল থেকে বন্ধ করে দেয়া হয়। এর দীর্ঘ ১৮ বছর পর বৃহস্পতিবার আবারও ফিরল কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতেই প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানগণ। পরে প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি, গ্রহণ করেন সালাম। এরপর শুরু হয় কুচকাওয়াজ। এতে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এরপর দেখানো হয় সামরিক সক্ষমতা, যাতে তুলে ধরা হয় বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এরপর আকাশ থেকে জাতীয় পতাকা নিয়ে অবতরণ করে বিশেষ দল। পরে ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্টের বিভিন্ন কৌশলগত প্রদর্শনী। সবশেষ মিগ-29 যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গভীর শ্রদ্ধার ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। ঐতিহাসিক গৌরব বোধে উদ্দোলিত সবাই। জেলা উপজেলার স্মৃতিসৌধ ও বৌদ্ধ ভূমিগুলো পরিণত হয় জাতির কৃতজ্ঞতার নীরব তীর্থভূমিতে। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বন্তনগরী চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ। আমরা একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং আমাদের এইটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের প্রত্যয়। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। গোল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলার সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, নতুন পতাকা এনেছেন, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা যে একটি দুর্নীতিমুক্ত,
সুন্দর একটি সমাজ গঠন, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন। এছাড়া খুলনা স্টেডিয়ামে ছিল কুচকাওয়াজ। বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে এতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের শারীরিক কসরত। বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর বেলস পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। অংশ নেন পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। নিঃশেষে বাতাস নিতে পারতেছি, প্রাণ খুলে কথা বলতে পারতেছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের যে স্বাধীনতা, এটা আমাদের মহান তাৎপর্যপূর্ণ দিবস। নতুন নতুন যারা প্রজন্ম এখানে তৈরি হচ্ছে, তাদের প্রত্যেকের কাছে আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চাই এবং একটি শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মননশীল জাতি গড়তে আমরা কাজ করে যেতে চাই নিরন্তর। স্বাধীনতা দিবসে রাজশাহীতে জাতীয় পতাকা উত্তোলন 31 বার তপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিসপ্লে ও কুচকাওয়াজ। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়। রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিফলক মুক্তির ফুলবাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছিল ডিসপ্লে প্রদর্শনও। এছাড়া বিভিন্ন জেলায় দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, গান, কবিতা সহ নানা আয়োজনে 71 মুক্তিযুদ্ধে জীবন দেয়া বীর সন্তানদের স্মরণ করছে জাতি। লেখনাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, চীন ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। অংশীদারিত্ব জোরদার, রোহিঙ্গা সংকট নিরসন সহ আঞ্চলিক স্থিতিশীলতায় একযোগে কাজ করার কথা জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ও ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং শুভেচ্ছা বার্তায় সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব ও বন্ধুত্বের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও শান্তি, অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কামনা করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান সরকার। থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও অভিনন্দন জানিয়েছেন। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এদের মধ্যে 25 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে 11 জন নারী, 8 জন শিশু ও 6 জন পুরুষ। এখনও কয়েকজন নিখোঁজ দাবি করে পদ্মার পাড়ে ভিড় করছেন স্বজনরা। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল অনেকের জীবনের গল্প। শুধু একটি বাস নয়, পদ্মার পাড়ে ভেসে উঠেছে অগণিত স্বপ্নভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা শেষ কথাগুলো। উদ্ধারকারী জাহাজ হামজার টানা 6 ঘন্টার চেষ্টার পর রাত 11টার দিকে টেনে তোলা হয় ডুবে যাওয়া সেই বাসটি। এরপর এক এক করে বের করা হয় মরদেহ। স্বজনদের খোঁজে পদ্মার পাড়ে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। বাসটা মোটামুটি 25-30 স্পিডে সোজা বরাবর আসতেছে। তো পরে আমি ড্রাইভারের দিকে খেয়াল করে বুঝতেছি যে ওনার এক্সপ্রেশন দেখে যে উনি গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, কিন্তু উনি পারতেছে না। কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। রাত পেরিয়ে সকাল, পদ্মার পাড় যেন এক শোকের প্রান্তর। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যেকটা সিটি ফিল ছিল। 0 পয়েন্টে এসে গাড়ি থামাইছি। 10 মিনিটের মধ্যে মতো আমি 0 পয়েন্টে ছিলাম। উপর থেকে আমি দেখছি ওই ড্রাইভার অনেক চেষ্টা করতেছে, ব্রেকে খাড়া রয়েছে পাড়া দিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য, কোনোভাবেই গাড়িটা ব্রেক হয়নি। কালকে সারা রাতি আমরা এখান দিয়ে ছিলাম, হসপিটালে ঘুরেছি,
সব জায়গায় করে চাচিকে পেয়েছি, কিন্তু চাচার লাশটা পাইনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা দুটি তদন্ত কমিটি। গতকাল থেকে এ পর্যন্ত আমাদের আনুমানিক 5 থেকে 6টি ইউনিট কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত এই সন্দেহটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মহাপরিচালক এবং ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনায় আমরা উদ্ধার কাজ চালু রাখছি। বুধবার কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বিকেল 5:15টার দিকে পল্টন থেকে পড়ে তলিয়ে যায় নদীতে। বাসটিতে 40 থেকে 55 জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, রাজবাড়ী। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, উদ্ধার অভিযান স্থগিত হয়েছে এবং মরদেহগুলো হস্তান্তর হয়েছে, এদের মধ্যে কয়েকজনের দাফনও সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো কোনো একটি স্বজনদের বাড়িতেই দাঁড়িয়ে আছেন, সেখানকার কি সার্বিক পরিস্থিতি সেটি জানাবেন। হাবিব, আপনি জানেন যে গতকালের যে বাস দুর্ঘটনা তার এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 25 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একজনের মরদেহ এখনো হস্তান্তর হয়নি, তার বাড়ি ঝিনাইদহ, তার আত্মীয় আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই 26 জনের প্রায় 18 জনই কিন্তু রাজবাড়ী জেলার বাসিন্দা এবং সেসব বাড়িতে কিন্তু এখন শোকের মাতম চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিফের বাড়িতে, যার মা তাকে বাসের মধ্যে থেকে ধাক্কা দিয়ে তাকে বাইরে দিয়েছিল এবং সে কিন্তু ছাত্রী, আপনি দেখছিলেন আমাদের বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে, সে পরে তাকে একজন গামছা দিয়ে টেনে তাকে উপরে তোলে, তবে তার মাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে তার মার মরদেহ উদ্ধার করা হয়। আমরা সেই আলিফের বাড়িতেই রয়েছি। মাত্র 10 বছর বয়স, ওর বাবাও নেই, একমাত্র মা ছিল, সেই মাও কিন্তু এখন নেই, তার নানির বাসায় রয়েছে। আমরা এসে দেখেছি এখানে যারা পাড়া প্রতিবেশী এবং চারপাশে যারা প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু বলছেন যে খুব ভালো মানুষ ছিলেন এবং তারা কিন্তু সবাই তার জন্য কষ্ট পাচ্ছেন। এবং যেই ছবিটা আসলে ফুটেজটা সবাইকে কাঁদিয়েছে, তার মা তাকে বের করে দিয়েছে, নিজে বাঁচার চেষ্টাও করেনি, শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য তার মা কিন্তু তাকে বাসের মধ্যে থেকে জানালা দিয়ে বের করে দিয়েছেন। এবং আলিফ কিন্তু উঠে বারবার তার মায়ের কথা বলছেন যে তার মা কোথায়, তার মাকে খুঁজে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি আলিফের নানির কাছে। একটু বলবেন যে আপনি তো কালকে কথা বলতেছিলেন, তখন কি বলছিলেন আপনার মেয়ে? আমার মেয়ে করতেছিল যে মা ফেরি আসে নাই, আমরা খারান হয়েছি, তারপরে ফেরি যে সময় আইসে বাস ছাড়িয়ে দিছে, সেই সময় আমার হাতে কথা কয়া হারিয়ে কয় চিকেট দিল, কয় ইরে মা কয় আর ফোন বন্ধ হয়ে গেল, আর তো মেয়ের হাতে যোগাযোগ করবার পারি নেই রে, আরে আমার বেটা রে। কালকে ওরা কোথায় যাচ্ছিল বাসে করে? নবীনগর যাইতেছিল, বাইফেল গার্মেন্টসের ছুটি হয়ে গেছে, সেই বাড়ি বাড়ি করে যাইতেছিল। 2 দিন জিরে হারিয়ে রবিবারিতে ডিউটি করবি। আরে বেটা কোয়ানে ডিউটি করতেছিস, আয় আমার কাছে। আরে আমার আলিফ, আরে আমার জোসনা, কেবে করে বাস উল্টে পড়লে, ও আমার বাস। একটু, তুমি তো কালকে মায়ের সাথে ছিলে, তুমি কিভাবে বের হলে? মা কি বলছিল তোমাকে? আমার ধাক্কা ছিল, আমি জানলা ভাঙিয়ে চলে এসেছিলাম। আমরা যদিও আলিফের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ও অনেক নার্ভাস হয়ে আছে। আপনি জানেন, কালকে দেখেছিলেন যে এই ছবিটা দেখে আসলে সবাই অশ্রুসিক্ত হয়েছিল। আলিফ ওর মাকে হারিয়েছে এবং ওর মা ওকে ধাক্কা দিয়ে আসলে বের করে দিয়েছিল। তারপরে কিন্তু আলিফ বেঁচে ফিরলেও ওর মা ফিরতে পারেনি। এই এলাকাতে এখন শোকের মাতম চলছে, আর কিছু বলার মতো নাই। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে ফরহাদ। যুক্তি সচেতনতার আলো ছড়ানোই ছিল রায়হানের স্বপ্ন। নিরাপদ সড়ক আন্দোলন সহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। সমাজ পরিবর্তন করা ছিল তার জীবনের লক্ষ্য, কিন্তু পদ্মায় বাস ডুবিতে নিভে গেল সব। মা, বোন ও ভাগ্নিকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে রায়হান সহ 3 জনের জীবন। এদিকে বাস ডুবির 20 মিনিট আগেও মেয়ের সঙ্গে কথা হয় হাসির, কিন্তু সেই হাসি
আর কখনো দুত্তি ছড়াবে না। রাজবাড়ীর পাংশায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কাজ করতেন মর্জিনা খাতুন হাসি আপা নামেই চিনতেন এলাকার মানুষ। চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। হাসি খুশি মানুষটি সবার সাথেই মিশতেন। সেই মানুষটির চিরবিদায়ে এলাকায় শোকের ছায়া। উনি এত হাস্যোজ্জ্বল এবং ভালো মানুষ, সে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে, এলাকাবাসী খুব শোকাহত। মানে আমরা একজন শিক্ষিত, একজন সচেতন অভিভাবক হারালাম। দুর্ঘটনাটিকে দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনা হিসেবেই দেখছেন স্বজন ও এলাকার মানুষ। পিত্তথলিতে পাথর হয়েছে, সেই পাথরের জন্য ডাক্তার দেখায় ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে, এই তার চিন্তা ভাবনা ছিল। সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা, যারা গাড়ির কর্তৃপক্ষ, যারা চালক বা হেল্পার, তাদের যেমন অব্যবস্থাপনা, ফেরিঘাটের অব্যবস্থাপনাটা এর জন্য দায়ী। এদিকে কুষ্টিয়ার খোকসায় নিহত আয়েশা সিদ্দিকী, রাজীব বিশ্বাস ও 3 বছরের শিশু ইসরাফিলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান স্বপ্নবাজ তরুণ ও সক্রিয় সংগঠক। মা, বোন ও ভাগ্নেকে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে বোন ছাড়া বাকিদের জীবন। ঈদের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন রায়ান। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই আনন্দ রূপ নিয়েছে বিষাদে। ছেলে মেয়ে নাতি মাতি নিয়ে সব যাইতেছিল ঢাকা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটছে। তো তারপর ওদেরকে আমরা পাইছি হচ্ছে গিয়ে আপনার রাজবাড়ী সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা শনাক্ত করছি যে হ্যাঁ এটা দুজনকে, আর মামাকে পাওয়া গেছে আজকে সকালবেলা। স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয় 3 জনের জানাজা। সম্ভাবনাময় জীবন, পরিবারের স্বপ্ন সবকিছুই যেন মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার সেই দুর্ঘটনায়। ডিবিসি নিউজ ডেস্ক। তেল আছে তবুও নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় যেন আটকে পড়েছে নগরীর পেট্রোল পাম্পগুলো। কোথাও সামান্য সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পগুলোই রয়েছে বন্ধ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা, বাড়ছে ক্ষোভ আর ভোগান্তি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি তেলের কোনো ঘাটতি নেই, বরং অতি উৎসাহী হয়ে ক্রেতারা প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করায় তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট, যার প্রভাবেই দীর্ঘ হচ্ছে সারি ও বাড়ছে ভোগান্তি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে বাড়ছে গ্রাহকদের অপেক্ষায় নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। রাষ্ট্র বলছে একদিকে যে তেলের অভাব নেই, পাম্প মালিকরা বলছেন যে কৃত্রিম সংকটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আসলে সার্বিক অবস্থা বিবেচনায় আপনি কি দেখছেন? আপনার যেখানে দাঁড়িয়েছেন সেই পাম্পের কি চিত্র? আসলে তেলের যে সংকট, সে সংকটের বিষয়ে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু পাম্পগুলোতে আসলে অনেক যেগুলো বন্ধ রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি সে দুপুরের পর থেকে। তারা যেটি আমাকে বলছেন যে আসলে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না করার কারণে তাদের এটি বন্ধ রয়েছে। আর যে কয়েকটি পাম্পের তেলের সরবরাহ আগে ছিল বা পরবর্তী সময় তারা স্বল্প পরিসরে পেয়েছে, তাদের এগুলো চালু রয়েছে। তো রাজধানীতে আমি মহাখালী থেকে শুরু করে গাবতলী, শ্যামলী বিভিন্ন জায়গায় ঘুরেছি। তাদের কয়েকটি পাম্প, হাতে গোনা 2-3টি পাম্প ছাড়া বাকি সব কয়টি পাম্পই কিন্তু বন্ধ রয়েছে। তো তারা যেটি বলছেন যে আসলে সংকট 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 সব মিলিয়ে সবখানে একটি হাহাকার এবং একটি ক্ষোভ। এই বিষয়গুলো জানার জন্যই আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো যে আসলে আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন এবং যে সরকার বলছে তেলের সংকট নেই, আপনি কি দেখছেন? তো আমি আজকে আসলাম ঢাকায়, তেলের সংকট সারা বাংলাদেশেই এবং এখানে ব্যাপক সংকট। আমরা প্রায় 2.5 ঘন্টার উপর এখানে দাঁড়ায় আছি সিরিয়াল দিয়ে, আর কতটুকু তেল দেবে এটা আমরা এখনো জানি না। তো এই অবস্থা চলতে থাকলে আসলে জনজীবন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কোনো উপায় নাই। এরা তো মুখে বলে। হ্যাঁ, তিনি আসলে যেটি বলেছেন যে তেলের কোনো সংকট না থাকলেও তাদেরকে পেতে একটু ব্যাক পাওয়াতে হচ্ছে। আবার কেউ কেউ বলছে সিন্ডিকেটের কারণে, যে আসলে তেলের সঙ্গে অনেকেই কারসাজির সঙ্গে জড়িত আছে। তাদের কেউ কেউ অভিযোগ করছেন তাদেরকে হয়তো বা মনিটর করার উপর তারা সরকারকে গুরুত্ব আরোপ করেছেন, তাহলে হয়তো এই সংকট কেটে যাবে। আর আসলে এটি নির্ভর করছে ইরান ইসরায়েল যুদ্ধের উপরে। সব মিলিয়ে কিন্তু রাজধানীতে তেলের জন্য দীর্ঘ ভোগান্তি এবং প্রতীক্ষার জন্য অপেক্ষা করছে তাদের চালকদের পাম্পের সামনে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ নাজিম আপনাকে।
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় ১/11 অন্যতম কুশীলব মামুন খালেদ, তার বিরুদ্ধে দায়িত্ব থেকে বিরোধী রাজনীতিবিদ ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে নির্যাতনের অভিযোগও তোলে রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম পরিকল্পনাকারীও মামুন খালেদ। যদিও আদালতে এসব অভিযোগ অস্বীকার করেন মামুন খালেদ, শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অনেক আর্মি অফিসার, মেজর ছিল, ব্রিগেডিয়ার ছিল, মেজর ছিল, তাদেরকে ফোর্সফুলি তাদেরকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু যারা ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন করেছিল তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, সেই হিসাবে সেও পদোন্নতি পেয়েছে। শত শত কোটি টাকার বিষয়টাও সে আদালতের সামনে নিয়ে আসছে এবং এটার সঙ্গে সে জড়িত ছিল সেটাও সে বলেছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। উনি ডিজিএফ এর চিফ ছিলেন, সেই সময়ে হত্যা, গুম বা খুন এই ঘটনার সাথে উনি কোনো ক্রমে সম্পৃক্ত ছিলেন না। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কখনো হামলা করা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হামলার আওতামুক্ত থাকবে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের জাহাজ। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানান আরাঘচি। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি জানিয়েছেন বলেও সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।